প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমা গরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌফিকুল ইসলাম। শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-20-র আগে অনন্য এক রেকর্ডের সামনে লিটন দাস। অধিনায়ক হিসাবে সাকিব মাহমুদুল্লাহকে পেছনে ফেলে টি-20তে সবচেয়ে বেশি 17 ম্যাচের জয়ের হাতছানি। পাশাপাশি ওয়ানডের পর টি-20 সিরিজও বাগিয়ে নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় নিউজিল্যান্ডের সিরিজ জয়ের সুযোগ আর নেই। তবুও শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চায় ওরা। বন্দরনগরীর মতো মিরপুরেও আছে বৃষ্টির পূর্বাভাস। এমনটা হলে খালি হাতেই ফিরতে হবে ব্ল্যাক ক্যাপদের। আর বছরের প্রথম টি-20 সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এ পর্যায়ে একটু যেতে যায় মিরপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের শেষ ম্যাচটা যারা কভার করছেন, মামুন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বাংলাদেশ আগে ব্যাটিং করবে, এই উইকেটে এই সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য আসলে কতটা কঠিন হতে পারে? আগে ব্যাট করাটা বা মিরপুরের যে উইকেট, সেখানে আসলে বোলাররা প্রথমে কতটা সুবিধা পাবে? দেখুন, আসলে এই উইকেটে যিনি টস জিতবেন তিনি আসলে আজকে ফিল্ডিং নিতে চাইবেন, কারণ আবহাওয়াটা এরকম যে আপনার বৃষ্টির একটা সম্ভাবনা আছেন। যারা আগে ব্যাট করবেন তারা যে টার্গেটটা সেট করবেন, পরের ব্যাট করা দলটা সেই টার্গেটটা দেখে বৃষ্টির সংখ্যাটা মাথায় রেখে ডিএলএসের যেহেতু একটা চিন্তা মাথায় থাকে, তো সেটা দেখে হয়তোবা সেই চিন্তা থেকে আসলে তারা সেই সুবিধাটা নিতে পারবেন যে কত দ্রুত রান তুলতে হবে তাদেরকে, সেই জিনিসটা মাথায় চিন্তা করে আসলে টস জেতা দল ফিল্ডিংটা নেওয়ার চেষ্টা করেন বা চেষ্টা করে থাকেন। নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। তবে বাংলাদেশের যেহেতু চেনা উইকেট, চেনা মাঠ, বাংলাদেশের দর্শকদের সামনে খেলবে, বাংলাদেশের দর্শকরা এখানে ভালো করবেন সেটাই প্রত্যাশা। আপনি মিরপুর উইকেটে আমরা সবসময় বলি যে এখানে স্লো উইকেট হয়, স্পিন উইকেট হয়, তবে আমরা সবশেষ কয়েকটা সিরিজে দেখছি যে এই উইকেটগুলো কিন্তু বেশ ভালো কাজ করছে এবং ব্যাটাররা এখান থেকে বেশ ভালো সহযোগিতা পাচ্ছেন এবং এখানে বেশ ভালো রান হচ্ছে। তো তেমন উইকেটেই আজকে খেলা হবে আমরা যতটুকু ধারণা পেয়েছি। আরেকটা জিনিস তহিদ, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে মিরপুরের যে ফ্ল্যাড লাইট সেটা কিন্তু জ্বলে উঠেছে। ফ্ল্যাড লাইটটা জ্বলে উঠেছে। বৃষ্টির যে একটা সংখ্যা আছে সেই সংখ্যা নিয়ে দর্শকরা আসলে মাঠে ছুটে এসেছেন ম্যাচ দেখতে। সেই সংখ্যাটা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত সুখকর বার্তা যেটা, সেটা হচ্ছে যে বৃষ্টি এখনও পর্যন্ত শুরু হয়নি বা বৃষ্টি পড়েনি। তবে সময় যত গড়াবে তত আস্তে আস্তে বৃষ্টির সংখ্যাটা কমে যাবে। ম্যাচ ঠিক দুইটাই, বৃষ্টি যদি না হয় দুটার সময় মাঠে গড়াবে। তো সেই জায়গায় আসলে দর্শকরা আসলে বৃষ্টির সংখ্যাটা মাথায় নিয়েই আসলে মাঠমুখী হচ্ছে। আমরা একটু যদি দেখাই যে দর্শকদের ভিড়ের কথা বলছিলাম আমরা, সেই দর্শকদের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। দর্শকদের যে লাইন, প্রবেশ মুখের লাইন, সেই লাইনটাও বাড়ছে। আমরা একটু দর্শকদের সাথে কথা বলতে চাইবো, একটু দর্শকদের মন্তব্য জানতে চাইবো। আমরা একটু কথা বলতে চাইবো আপনাদের সাথে। আমরা লাইভে আছি। আসলে আজকের ম্যাচটা কেমন হতে পারে, কি মনে হচ্ছে? আমি 100% আশাবাদী আজকে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। আমাদের সেই ক্যাপাবিলিটি আছে, আমাদের এই আশাবাদী 100% জিতবে। যদি বৃষ্টি না হয়, আশাবাদী দোয়া করবো যাতে বৃষ্টি না হয়। ওকে, যেটা দর্শকরা বলছেন আসলে বৃষ্টি যদি না হয়, বৃষ্টির সংখ্যা যেটা আছে সেটা যদি উড়িয়ে দেওয়া যায়, বাংলাদেশ আজকে বেশ ভালোভাবে জিতবে। সেই প্রচেষ্টাটা যে দর্শকরা আসছেন তাদের সবারই। মামুন, আপনাকে ধন্যবাদ। থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের আরও খবর জানাতে পারবো। নারী ক্রিকেটের খবর। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 2-0 ব্যবধানে পিছিয়ে থাকায় টাইগার্সদের সামনে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। এই ম্যাচ মাঠে বসে দেখার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে সিলেটে 1:30টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখনও এই ম্যাচের টস হয়নি। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে শনিবার দেশ জুড়ে শুরু হয়েছে নতুন করে স্পোর্টস। সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তার যাওয়ার কথা ছিল লাক্কাতুরায়, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-20 ম্যাচে মাঠে নামার কথা বাংলার মেয়েদের। তবে বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। ফলে প্রধানমন্ত্রীর মাঠে বসে খেলা দেখাও হয়তো হবে না। সিরিজের প্রথম 2 ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ নারী দল। সিলেট থেকে একযোগে আজ 10টি অঞ্চলের নতুন করে স্পোর্টস কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা ছেড়ে কেন অন্য জেলা দিয়ে এই কার্যক্রম শুরু করছে সরকার, তার ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমি চেয়েছিলাম ঢাকা থেকে করার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বললাম যে আমরা কি ঢাকা থেকে শুরু করব কিনা, বলে যে না, আমাকে ঢাকায় রাখো না, আমাকে ঢাকার বাইরে নিয়ে যাও। আমরা ঢাকার বাইরে যেতে চাই, কারণ সব সময় ঢাকা থেকে সব কিছু শুরু করা হয়, বাট আমি চাই যে খেলাধুলাটা ঢাকার বাইরে থেকে শুরু হোক। তারই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা সিলেট থেকে শুরু করছি।
এবারে দেশের ফুটবল, গ্যারেথ বেলের সাবেক কোচ নিতে চান বাংলাদেশের দায়িত্ব। গুঞ্জন উঠেছে ওয়েলসকে প্রথমবার সেমিফাইনালে তোলা ক্রিস কোলম্যান বাফুফেতে আবেদন করেছেন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও ওয়েলসের সাবেক এই ডিফেন্ডার সত্যি কি কোচ হবেন বাংলাদেশের? বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। বাফুফের কোচের আবেদনের শেষ দিনে এসে এমন একটা সিভি ড্রপ হয়েছে যা ওলটপালট করে দিচ্ছে সব হিসাব নিকাশ। গুঞ্জন উঠেছে ওয়েলসকে ইউরোতে কোয়ালিফাই করে সেমিতে তোলার নায়ক ক্রিস কোলম্যান কোচ হতে চান হামজা শমিদদের। ইংল্যান্ডের ক্লাব ফুটবলের শক্তপোক্ত সেন্টার ব্যাক হিসেবে পরিচিত ক্রিস কোলম্যান ক্যারিয়ার শুরু করেন ম্যানচেস্টার সিটিতে। এরপর খেলেছেন ক্রিস্টাল প্যালেস ও ফুলহ্যামের হয়ে। ওয়েলস জাতীয় দলের হয়েও ছিলেন তিনি নির্ভরযোগ্য ডিফেন্ডার। এক দশক দাঁড়িয়েছেন দলটির দুর্গ হয়ে, খেলেছেন ৩২ ম্যাচ, ডিফেন্ডার হয়েও করেছেন ৪ গোল। তবে মাত্র ৩১ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায় কোলম্যানের। এরপর বাধ্য হন খেলোয়াড়ি জীবনের ইতি টানতে। তারপর শুরু করেন কোচিং ক্যারিয়ার। কোচিং ক্যারিয়ারের শুরুটা হয় ফুলহ্যামকে দিয়ে। এরপর দায়িত্ব পালন করেন রিয়াল সোসিয়েদাদ ও সান্ডারল্যান্ডের মতো ক্লাবের। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয় ২০১২ সালে। দায়িত্ব নেন ওয়েলস জাতীয় দলের। ২০১৬ সালে কোয়ালিফাই করেন দলটিকে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকে চমকে দেয় কোলম্যানের ওয়েলস। এমন একজন হাই প্রোফাইল কোচ যদি হামজা শমিদদের দায়িত্ব নেন, তাহলে নিশ্চয়ই বড় স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। বাফুফেতে রয়েছেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। বাফুফের কোচ নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যেতে চাই তার কাছে। সবুজ, আমাকে শুনতে পাচ্ছেন? আপনারই একটা প্রতিবেদন আমরা দেখছিলাম, গ্যারেথ বেলদের সাবেক কোচ ক্রিস কোলম্যান বাংলাদেশের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। বিষয়টি নিয়ে বাফুফে থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য কি জানতে পেরেছেন? তৌহিদ, আসলে এখন পর্যন্ত যতজন কোচকে নিয়েই আসলে গুঞ্জন ছিল, রোজারিও মিকেল বা ব্যান স্টককে নিয়ে কারো নামই কিন্তু বাফুফে অফিসিয়ালি জানায়নি। সবকিছুই আসলে বিভিন্ন সূত্র ধরে আসা, ঠিক সেইভাবে এই নামটাও কিন্তু বিভিন্ন সূত্র বা গুঞ্জন ধরেই আসা। এবং যে গুঞ্জনগুলো আমরা শুনেছিলাম এর আগে, রোজারিও মিকেল বা ব্যান স্টক, ইগোর স্টিমাচ, যাদের নামগুলোর গুঞ্জন আসলে শোনা গিয়েছিল, শেষ পর্যন্ত তাদের নাম আছে এরকমটা কিন্তু নিশ্চিত হওয়া গেছে। সেই হিসাব করলে আসলে বলাই যায় যে তার নামটাও কিন্তু বাফুফের একদম শেষ দিনে, আসলে ৩০ তারিখ পর্যন্ত ডেডলাইন ছিল, একদম শেষ দিনে এসে কিন্তু সব হিসাব নিকাশ বলা যায় যে আসলে ওলট পালট করে দিচ্ছে। কারণ তিনি ওয়েলস জাতীয় দলের ফুটবলার ছিলেন, ৩২টি ম্যাচ খেলেছেন, ডিফেন্ডার ছিলেন তিনি, ম্যানচেস্টার সিটিতে খেলেছেন, ম্যানচেস্টার সিটির মতো বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ওয়েলসকে যেখানে জাতীয় দলে খেলছে, তার মতো একজন কোচ যদি বাংলাদেশের হতে পারে, এটা নিশ্চয়ই বড় সুসংবাদ হবে। যদি আমরা এখন পর্যন্ত বাফুফেতে আনুষ্ঠানিকভাবে কিছু জানিনি। তৌহিদ। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চরম দরিদ্রতা আর একাকিত্ব সঙ্গী করে প্রায় ৪ দশক ধরে বরগুনার ক্রীড়াঙ্গনে নীরবে কাজ করে যাচ্ছেন এক মানুষ। বিনা পারিশ্রমিকে অন্তত ৩০,০০০ শিশু কিশোরকে ফুটবল শেখানো সেই মানুষটি বরগুনার মীর বজলুর রহমান। তিনি নিজের সবকিছুই বিলিয়ে দিয়েও ৭২ বছর বয়সেও শিখিয়ে যাচ্ছেন ফুটবল। তার ছাত্ররা ফুটবল খেলছে দেশের বিভিন্ন পর্যায়ে। সেনাবাহিনীতে চাকরি পেয়েছে অন্তত ৩০ জন। বরগুনা থেকে নুরুল আহাদ অনেকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বয়সটা ৭২ ছাড়িয়েছে, তবু চোখে এখনো স্বপ্ন, বুকে অফুরন্ত আশা। একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের ফুটবল। এই বিশ্বাসেই নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন বরগুনার একমাত্র ফুটবল কোচ মীর বজলুর রহমান। তাঁর হাত ধরে ফুটবলের দীক্ষা নিয়েছে অন্তত ৩০,০০০ শিশু কিশোর। তাদের মধ্যে অনেকেই আজ জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্লাব ও লিগে খেলার সুযোগ পেয়েছে। খেলার সরঞ্জাম জোগানো থেকে শুরু করে দুস্থ খেলোয়াড়দের আর্থিক সহায়তা, সবকিছুই তিনি করে যাচ্ছেন বিত্তবানদের সহযোগিতায়। অ্যাকচুয়ালি তার ওইভাবে কোনো সামর্থ্য নাই, তিনি যে বরগুনার ক্রীড়া সংস্থাকে মানে ফ্রিভাবে শিখিয়ে অ্যাক্টিভ করবে। বজলু ভাই আজীবন এই আমার দেখা মতে সে নিজে নিঃস্বার্থভাবে সবাইকে সাহায্য হতে করেই আসছে। ৫০-৬০ বছর থেকে প্র্যাকটিস করায়, তার একটি স্বপ্ন, তার একটি একাডেমি হবে। ১৯৬২ থেকে ৮৪ টানা ২২ বছর তিনি ফুটবল ও ভলিবলে মাঠ কাঁপিয়েছেন। খেলেছেন বরিশাল জেলা দলের হয়ে। কিন্তু ১৯৮৪ সালে বাবার আকস্মিক মৃত্যুর খবর তাকে ফিরিয়ে আনলো নিজ জেলা বরগুনায়, যেখান থেকে শুরু হয় তার নতুন যাত্রা কোচ ও সংগঠক হিসেবে।
বরগুনা জেলা দলের অবৈতনিক কোচ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদসহ নানা দায়িত্ব পালন করেছেন তিনি। তার সবচেয়ে বড় অবদান হলো বরগুনা ফুটবল একাডেমি। এই একাডেমির আওতায় বিনা পারিশ্রমিকে তিনি গড়ে তুলেছেন হাজার হাজার স্বপ্নবাজ তরুণকে। তার সরাসরি তত্ত্বাবধানে কয়েকজন খেলোয়াড় সুযোগ পেয়েছে বিকেএসপিতে, আর খেলার কোটায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন অন্তত ৩০ জন। বর্তমানে দুইটা ছেলে আমার ন্যাশনালে আছে, অনূর্ধ্ব 17 আরিফুল ইসলাম আর বাইজিদ বোস্তামি। যেহেতু আমার সন্তান নাই, এই ছেলেরাই আমার সন্তান। আমার ইচ্ছে ফুটবলকে তুঙ্গে নেয়া, ন্যাশনাল দলে যেন বরগুনা থেকে 5টা ছেলে থাকে। জীবনের শেষ বেলায় এসেও মীর বজলুর রহমানের স্বপ্ন থামেনি। তিনি চান বরগুনায় একটি পূর্ণাঙ্গ ফুটবল একাডেমি গড়তে, যেখানে স্বপ্নের জাল বুনবে আগামী প্রজন্ম। তৌফিদুল ইসলাম, স্টার নিউজ। এই মুহূর্তে যেতে চাই বরগুনায়, জানতে চাই প্রবীণ কোচ বজলুর রহমানের আত্মত্যাগের গল্প। আমাদের সঙ্গে যুক্ত আছেন বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন। অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, আপনাকে স্বাগত স্টার প্লেতে। আমরা দেখছিলাম একটা প্রতিবেদন, আমির বজলুর রহমান তিনি নিঃস্বার্থভাবে ফুটবল তৈরির যে কাজটা করে যাচ্ছেন নীরবে নিভৃতে, এবং তিনি একটা একাডেমির স্বপ্ন দেখছেন। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে তিনি একটা লাইসেন্স পেয়েছেন। তো সেইটা আসলে বাস্তবে রূপ দেওয়ার জন্য অবকাঠামোর দিক থেকে শুরু করে একটা একাডেমি চালু করার যে প্রক্রিয়াটা, সেটা আসলে কি পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যেহেতু বজলু ভাই সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, আসলে বলতে কি আমি আমি এক সময় যখন সেক্রেটারি ছিলাম, সেই থেকে আমি তাকে দেখছি, এবং তিনি হইল আমাদের ফুটবলের প্রাণ। ফুটবল মানেই বজলু, মীর বজলুর রহমান, এইটা বাস্তব। এবং তার যারা শিষ্য যারা আছে, যাদের তিনি খেলোয়াড় হিসেবে যাদের প্রতিষ্ঠিত করেছেন, তারা জাতীয় পর্যায়ে খেলোয়াড় সুযোগ পেয়েছে। যেমন আমাদের এখানে রাকিন মোল্লা আছে, মামুন আছে, এরা জাতীয় পর্যায়ে খেলোয়াড় ছিল। এবং বজলু ভাই এই বয়সে, তার এখন 75+ বয়স, তিনি এখন মাঠে যাচ্ছেন, এবং তার মানে অন্য কোনো চিন্তা চিত্র নাই। এবং তিনি যে একাডেমিটা চাচ্ছেন, এটা আমি চাই একাডেমিটা বাস্তবায়ন হোক, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমাদের বজলু ভাই তিনি অত্যন্ত আর্থিকভাবে অসচ্ছল মানুষ, তার কোনো সেরকম আর্থিক সঙ্গতি নেই। তো এখানে যদি সরকার যদি এইটাকে ইনিশিয়েটিভ নেয়, এবং আমার বিশ্বাস বর্তমান সরকার যেভাবে স্পোর্টসের উপর যেভাবে গুরুত্ব দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী, আজকেই আপনি জানেন নতুন করে স্পোর্টস উদ্বোধন হবে, এবং এই স্পোর্টসের মাধ্যমেই তো ফুটবল থেকে শুরু করে 8টা বিষয় আমাদেরকে 12 থেকে 14 বছরের খেলোয়াড়দের সংগ্রহ করছে। তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে এই বজলু ভাইয়ের স্বপ্নটা একদিন বাস্তবায়ন হবে, এবং এইটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই সরকারের যে কোনো পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। এবং সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে একজন ক্রীড়া সংগঠক হিসেবে এখানে তাকে যে প্রকার সহায়তা করা দরকার বরগুনার মানুষের পক্ষ থেকে, বা আমাদের চিপুই মহোদয় আছেন আমাদের জেলার, এখন তিনি নুরুল ইসলাম মনি সাহেব, তিনিও এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তো আমার বিশ্বাস এটা একদিন প্রতিষ্ঠিত হবে, এবং সেখানে সরকার যদি তাকে একটি এটা যেহেতু সে লাইসেন্স পেয়েছেন, এবং আমরা তাকে যদি আর্থিকভাবে একটু সহায়তা করতে পারি, তাহলে এটা প্রতিষ্ঠা পাওয়া সম্ভব। এখন তো তিনি একাডেমি পরিচালনা করছেন এবং একাডেমিতে তার কার্যক্রম চলছে, যে যদিও সেটা আসলে আনুষ্ঠানিকভাবে না, তিনি নিজেই তার উদ্যোগে করছেন। সেটা আসলে কিভাবে চলছে? যতটুকু আমরা জানি তার আসলে সেভাবে ইনকাম সোর্সও নেই। সেখানে তিনি ফুটবলারদের, যারা ক্ষুদে ফুটবলার রয়েছেন, তাদের বুট কিনে দেয়া আর তাদের বিভিন্ন সরঞ্জাম কিনে দেওয়ার কাজটিও তিনি করছেন। সেটা আসলে কিভাবে চলছে? ধন্যবাদ। সেটা আসলে ওই যে বললাম, উনি এমন একটা মানুষ, উনি কারো কাছে কিছু চাইলে কেউ ফেরত দেয় না। এই যে আমরা যারা আছি, আমরা ক্রীড়া সংগঠক হিসেবে বা ক্রীড়া যারা একটু সচ্ছল আছে, তারা প্রত্যেকেই আমরা কিছু আর্থিক হেল্প করি, বা উনি ওই বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু চেয়ে নেয়, প্রশাসনের যতটুকু সম্ভব সেখান থেকে কিছু কিছু হেল্প করি। এইসব মিলেই উনি মানুষকে হেল্প করেন, এছাড়া তো অন্য কোনো সুযোগ নেই। এবং উনি বলতে গেলে জাস্ট নিজের খাওয়া খেয়ে আর কি, তারপরে এসে এই মাঠে সময় দেন। উনি যদি সুস্থ থাকেন, ঝড় বৃষ্টি কিছুই বাদ দেবেন না। আপনি জানেন যে বিশেষ করে নারী ফুটবলার ক্ষেত্রে এখান থেকে অনেক মেয়েরা কিন্তু এখন বিকেএসপি পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছে তার জন্য, এবং তিনি ছোট ছোট শিশুদেরকে নিয়েই বেশি সময়টা দেন। এবং সেটা অ্যাকচুয়ালি তার একটা ঐকান্তিক প্রচেষ্টা, এবং কিছু আমাদের এখানে বরগুনা যারা লোকজন আছে তারা মোটামুটি কম বেশি কিছু হেল্প করে, এই নিয়ে কোনো রকম আর কি ঘুরিয়ে ঘুরিয়ে চলছে। তো সেক্ষেত্রে যদি একাডেমিকটা যদি প্রতিষ্ঠা করা যেত, তাহলে আমার মনে হয় সেখান থেকে একটা ভালো কিছু আসতো আর কি। বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে কমিটি নেই, কিন্তু অতীতে কমিটি ছিল। সেই সময় আসলে তাকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কোনোভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে কিনা? না, ওভাবে ঠিক না। তবে মান্থলি কিন্তু আমরা তাকে একটা সাবস্ক্রিপশন দিয়ে থাকি, একটা অন্যভাবে আর কি দেয় আমরা মান্থলি। সেটা তার জাস্ট একটা কোচ হিসেবে, ফুটবলার কোচ হিসেবে আমরা সংস্থার পক্ষ থেকে আমরা একটা তাকে মিনিমাম একটা সম্মান তাকে দিয়ে রাখি, কিন্তু যেটা দিয়ে আসলে কিছু হয় না। মাত্র সামান্য 2000 টাকা মতো দেওয়া হয় তাকে। এ দিয়ে তো একটা মানুষ কিছু করতে পারে না। এটা তো জাস্ট রিক্সা ভাড়াই তার হয় না বলতে গেলে।
এরকম একটা যাতায়াত খরচটা হয় না। আমরা যতটুকু জানি তার কোনো সন্তান নেই, তিনি তার নিজের সন্তানদের মতো করে আসলে প্রত্যেকটা শিশুকে এবং যারা পথশিশু রয়েছেন, যারা দরিদ্র, তাদেরও তিনি দেখভাল করে থাকেন। শুধু খেলা না, তাদের ভরণ পোষণের দিকটাও তিনি অনেক সময় দেখেন। ইভেন তারা যখন প্র্যাকটিস করতে আসে তার রিক্সা ভাড়া অনেক সময় তিনি দিয়ে দেন, যতটুকু আমরা জানতে পেরেছি। আসলে সব কিছু মিলিয়ে মানুষ হিসাবে তার যে অবদানটা, বরগুনার ক্রীড়াঙ্গনের জন্য এই অবদানটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? সঠিক বলছেন আপনি যেগুলো তথ্য দিয়েছেন একবারে সঠিক। বজলু ভাই আমার একটা মানুষ, তার নিঃসন্তান, তার স্ত্রী অসুস্থ, তার মানে জীবনটা মানেই কাটে এখন এই মাঠের দিয়ে, এছাড়া আর কিছুই না। তো সেক্ষেত্রে যদি মানবিক বলেন, একজন ক্রীড়ার সংগঠক বলেন, ক্রীড়া স্বপ্নদ্রষ্টা বলেন, আপনি যে নামে ভূষিত করেন বজলু ভাইকে সেই নামে তাকে ভূষিত করা যায়। বজলু ভাই এর কোনো বিকল্প নাই। অন্তত ফুটবলের জগতে, ক্রীড়া জগতে বরগুনার মানুষ মানে ক্রীড়া জগৎ মানেই বজলু ভাইকে চেনে, এটাই বাস্তব। জনাব মোহাম্মদ নুরুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টার প্লের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং এমন একটা মানুষ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না, স্টার প্লের সঙ্গেই থাকুন।